আমাকে এই অন্ধকারে তুলে আনার কারণ কি? আর কে আপনি? তোর জম, অন্ধকারে আমি। আপনি সামনে আসুন আর আমাকে প্লিজ ছেড়ে দিন। আমাকে কেন তুলে এনেছেন? কেউ লাইটটা অন করো। ঠিক তখনই লাইট অন হয়ে গেল, আর লাইট অন হতেই উনি বলে উঠল, স্যার স্যার আপনি? হ্যাঁ ম্যানেজার সাহেব, কেমন আছেন? খুব খুব ভালো। আচ্ছা ম্যানেজার সাহেব, এভাবে ঘামছেন কেন? আমাকে লোক দিয়ে কেন উঠিয়ে এনেছেন? শুধুমাত্র কিছু হিসাব নিকাশের জন্য। এগুলো তো অফিসেই মিটাতে পারতেন, আর আমি সব হিসাব তো আপনাকে দিয়ে দিয়েছি। ম্যানেজার সাহেব, অফিসের হিসাব অফিসে দিছেন, কিন্তু জীবনের হিসাবও একটু মিলিয়ে নিব না? মানে কি স্যার? আচ্ছা ম্যানেজার সাহেব, আপনাকে কিছু প্রশ্ন করব। করেন। তবে কি কি প্রশ্ন? ম্যানেজার তোতলাচ্ছে আর ঘামছে। বেশি কিছু না। আচ্ছা ম্যানেজার সাহেব, আপনার ছেলে মেয়ে কজন? এক মেয়ে আছে। হ্যাঁ, খুব ভালো। আরেকটা প্রশ্ন, কি? আপনি কি আপনার মেয়েকে রেপ করতে পারবেন? স্যার মুখ সামলিয়ে কথা বলুন, নয়তো। নয়তো কি? একদম চুপ করে থাকবি জানোয়ারের বাচ্চা, নয়তো এখনই একদম ওপারে পাঠিয়ে দেবো ওর মাথায় রিভলভার ধরে। আপনি এমন করছেন কেন? নিজের মেয়েকে রেপ করতে পারবি না? তাহলে সেদিন কেন নিজের ভাগিনার সাথে এই কাজ করলি? সেও তো তোর মেয়ের মতোই ছিল। আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন। আমি কিছু করিনি। অনিকা, এদিকে আসো। বলতে অনিকা আস্তে আস্তে হেঁটে সামনে আসলো। অনিকা, ওকে শেষ করে দাও, এই নাও পিস্তল। না, ওকে আমি এটা দিয়ে গুলি করে মারবো না, ওকে আমি দা দিয়ে কুপিয়ে কুপিয়ে মারবো। না মা, আমাকে ছেড়ে দে। মা, তুই তো আমার মেয়ের মতো, আমি না তোর মামা। আমাকে মারিস না মা। অনিকার পায়ে ধরে। ঠিক তখনই অনিকা দা দিয়ে প্রথম আঘাতটা ও ডান হাতে করলো আর বলল, এই হাত দিয়ে সেদিন আমার গায়ে প্রথম টাচ করেছিস। মা মা তুই আমার মেয়ে, আমাকে মারিস না। আমি তোর মামা, আমাকে মারিস না মা। ও মা, আমাকে মারিস না। মা বলছিস? ছি, ওয়াক থু, তোর মুখে থুথু মারি। কোথায় ছিল তোর মা যেদিন জানোয়ারের মতো একটা অসহায় মেয়ের উপর ঝাঁপিয়ে পড়েছিলি? তুই মাফ পাওয়ার যোগ্য না, যে নিজের ভাগ্নিকে। বলে আরো একটা আঘাত। তারপর অনিকা কেমন পাগলের মতো একের পর এক আঘাত করতে লাগলো। হয়তো সেদিনের কষ্টের ঝাল আজ খুব ভালোভাবেই নিচ্ছে। মুহূর্তে ওর মামা শেষ। তারপরও অনিকা তখন উম্মাদের মতোই আঘাত করতে লাগলো। আর ওই পাপীকে ওখানেই শেষ করে দিলাম। এমন পাপীর কোনো মাফ নেই। সমাজে যারা এমন কাজ করে তারা কুকুরের চেয়েও নিকৃষ্ট। আর এত নিকৃষ্টদের সমাজে বাঁচার কোনো অধিকার নেই। ওদের মতো মানুষদের জন্যই সমাজের সৃষ্টি হয় হাজারো প্রতিতা, ধ্বংস হয়ে যায় হাজারো মেয়ের স্বপ্ন। বেছে নিতে হয় প্রতিটা ব্যক্তিকে, নয়তো আত্মহত্যা করে চলে যেতে হয় পরপারে। অনিকাকে নিয়ে বাসায় চলে আসলাম, আর দুজনে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। খুব ক্লান্ত, তাই শুয়ে পড়লাম। ঠিক তখনই অনিকা আমার পাশে শুয়ে পড়ল। অনিকাকে একটা টান দিয়ে বুকের উপর তুলে নিলাম। ও তখন একদম চুপ করে আছে। এ মেয়ে, বালিশে শুয়েছিলে কেন? তোমাকে বলছি না সবসময় আমার বুকের উপর মাথা রেখে ঘুমাবা? হাসতো কেন? হাসবো না তো কি করব? দুদিন পর তো এমনিতেই বালিশে ঘুমাতে হবে, তাই না? আর তো মাত্র 26টা দিন বাকি আছে, তাই না? এরপরই তো তোমার 2 মাস শেষ। তবে যাই হোক, তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। ওর মুখে কথাগুলো শুনে খুবই অবাক লাগছিল, কারণ দিনগুলো অনিকা যে এত ভালোভাবে হিসাব রাখবে বুঝতে পারিনি। সময় যেতে যেতে যে এতগুলো দিন চলে গেছে সেটা আমি বুঝতে পারিনি। কিন্তু ওকে বুঝতেছে না আমি ওকে এখন ভালোবাসি বলে ওর পাশে আছি। কি হলো আবিদ সাহেব, চুপ কেন? না, এমনিতেই বলে একটা দীর্ঘশ্বাস ফেললাম। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। এই যে তুমি সেই প্রথম দিন থেকেই আমার এত উপকার করছো, তারপর আবার শর্ত মোতাবেক বিয়ে করে এতগুলো টাকাও দিয়েছো, আজ আবার আমাকে একটা জানোয়ারকে শেষ করতেও সাহায্য করেছো। সবই তো আমাকে ভোগ করার জন্য, তাই না? তাহলে আমাকে তো এখনো ভোগ করছো না, কিন্তু কেন? ওর কথাটা শুনে বুকটা কেমন ধুপ করে উঠল। ওপরের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলেই মনে বললাম, ও কি ভাবছে এগুলো? ওকে এখনো বুঝতে পারছে না ওকে ভোগ করার জন্য আমি এগুলো করছি না, ওকে ভালোবাসি বলে এগুলো করছি। তখন ওকে নরম সরেই বললাম, জানো অনিকা, সবকিছু মানুষ ভোগের জন্যই করে না। আর হ্যাঁ, তোমাকে ভোগ করার ইচ্ছা থাকলে তোমাকে পাশে না থেকেও হয়তো তোমাকে প্রতিদিনই ভোগ করতে পারতাম। আর তুমি আমার সাথে এতগুলো রাত কাটিয়েছো, কিন্তু তোমাকে শুধু আমার বুকের উপর রেখেই জড়িয়ে ধরেই ঘুমিয়েছি।
এছাড়া তোমার সাথে অন্য কোনো ধরনের বিহেভিয়ার করিনি, যেটা দিয়ে কি প্রমাণিত হয় আমি তোমাকে ভোগ করতে যাচ্ছি। আচ্ছা ঘুমাও, এমনিতেই আজ অনেক ক্লান্ত তুমি। তারপরে চুপচাপ ঘুমিয়ে পড়লাম। শরীর ক্লান্ত থাকার কারণে ঘুম খুব তাড়াতাড়ি চলে আসলো। অনিকাকে আজ 5 দিন পর ওর আম্মুর কাছে নিয়ে যাচ্ছে। এর ভেতর মেয়েটা অনেকবার যেতে চাইলেও ওকে যেতে দেয়নি, কারণ এই কয়দিনের ভিতরে অনিকাকে গোপনে রেখে ওর আম্মুর অপারেশন করে ফেলেছে। অপারেশন করার আগে খুব ভয় ছিলাম, কারণ একটু এদিক ওদিক হয়ে গেলেই অনিকার আম্মু শেষ হয়ে যেত। আর আল্লাহ না করুক এমন হলে হয়তো আমাকে ভুল বুঝতো, কারণ ওর অগোচরে কাজটা করা ঠিক হয়নি। তবুও করলাম, কারণ মেয়েটা বড্ড বেশি মায়ের জন্য পাগল। মাকে ছাড়া সবকিছুই ওর কাছে অর্থহীন। আর যদি ও জানে ওর আম্মুর অপারেশন হবে, তাহলে ও হয়তো নিজেকে ঠিক রাখতে পারতো না। তাই একটু বেশি রিস্ক নিয়ে ওর অজান্তেই। যাই হোক, ওর আম্মু এখন অনেক ভালো আছে। হাসপাতালে যেতে ডাক্তার বলে উঠল, আবিদ সাহেব, রোগী আল্লাহর রহমতে অনেক ভালো আছে। সামনের সপ্তাহে ইচ্ছা করলে নিয়ে যেতে পারেন, তবে ওনার দিকে একটু বেশি খেয়াল রাখবেন। অপারেশনের রোগী তো বুঝেনি। আমি মাথা নাড়লাম। আর ডাক্তারের এমন কথা শুনে অনেকে কেমন করে যেন আমার দিকে তাকিয়ে আছে, আর অনেক বেশি অবাক হয়ে জিজ্ঞাসা করলো, অপারেশন? কিসের অপারেশন? কার অপারেশন? আমি তোমাকে পরে বলছি, আগে চলো মাকে দেখে আসি। না, তুমি আগে বলো কিসের অপারেশন? ঠিক তখনই ডাক্তার বলে উঠল, আসলে আপনার মায়ের একটা অপারেশনের দরকার ছিল, আর ওটা অনেক রিস্কের অপারেশন। তাই আবিদ সাহেব আপনাকে কিছুই জানায়নি, কারণ এতে আপনি অনেক টেনশন করবেন। আর অপারেশনটা না করালেও আপনার মাকে বাঁচানোর কোনো আশা ছিল না, হয়তো তখন উনি মরে যেতেন। তবে যাই হোক, এখন আপনার মা সম্পূর্ণ বিপদমুক্ত। খুব শীঘ্রই আপনার মা ভালো হয়ে যাবে। বলে ডাক্তার চলে গেল। আর এদিকে অনিকার চোখে পানি, আরও আমার দিকে কেমন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমার ওপর কেমন রেগে আছে। আমি তখন অনিকার হাতে ধরলাম আর ওর আম্মুর কাছে চলে গেলাম। ভিতরে যাওয়ার পরেই আমাদের কথার আওয়াজ শুনেই ওর মা জেগে উঠল। তুই এসছিস মা? আর তুই এত শুকিয়ে গেছিস কেন? ঠিক মতো খাওয়া দাওয়া করিস না নাকি? তুই যদি এমন করিস তাহলে আমি কিন্তু আর ওষুধ খাবো না। এগুলো বলো না মা, তুমি কেমন আছো? খুব ভালো আছি রে, খুব ভালো। বলে মা মেয়ে কেমন একে অপরকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিচ্ছে। আর অনিকার মা কেমন করে অনিকার কপালে চুমু দিচ্ছে আর কেমন করে বুকে আগলে রেখেছে। ওদের এই দৃশ্যটা দেখে নিজের অজান্তে চোখ দিয়ে নোনা পানি বের হতে লাগলো। আর নিজের বাবা মায়ের কথা খুব মনে পড়তে লাগলো। বাবা মা যে কি জিনিস, যে হারিয়েছে সে ভালো জানে। খুব মিস করছিলাম বাবা মাকে। আমার মতো এতিমের কাছে যে বাবা মায়ের ভালোবাসার মূল্য কত, সেটা একমাত্র আমি এতিমই জানি। ঠিক তখনই অনিকার মা আমাকে ডাক দিল। বাবা, তুমি কান্না করছো কেন? আসলে মায়ের কথা খুব মনে পড়ছে, আজ খুব মিস করছি। কেন? তোমার বাবা মা কোথায়? না, তারা ছোটবেলায় মারা গেছে, এতিম করে চলে গেছে আমায়। কে বলেছে তুমি এতিম? আমি কি তোমার মা না? এদিকে আসো বাবা। তখনই দৌড়ে ওনার কাছে যেতে উনি আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আজ থেকে আমি নাকি ওনার ছেলে। আহ, কি শান্তি, কলিজাটা জুড়িয়ে গেল। তখনই আমি বললাম, আচ্ছা আমি কি আপনাকে আজ থেকে মা বলে ডাকতে পারি? কেন পারবে না, অবশ্যই ডাকবে। খুব খুশি লাগছিল। আর তখনই একটা ফোন আসলো। আচ্ছা মা, আমি একটু বাইরে থেকে কথা বলে আসছি, আপনারা কথা বলুন। যাও বাবা। তারপরে আমি বাইরে বের হয়ে গেলাম। প্রায় 20 মিনিট পর ভেতরে যাব, তখনই দরজার বাইরে থেকেই শুনতে পেলাম, মারে, ছেলেটা কে? এই তো আমার ক্ষণিকের ফ্রেন্ড। মারে, ছেলেটা অনেক ভালো রে। তুই জানোস ছেলেটা এই কয়টা দিন কিভাবে আমার পিছনে খাটছে, কত সময় আমার পিছনে শেষ করছে, সারাটা দিন আমার সেবা করছে। তোমার অপারেশন হয়েছে আমাকে বলনি কেন? আমি নিষেধ করছিলাম, কারণ তুই শুনলে অনেক ভেঙে পড়বি। তবে যাই হোক, ছেলেটাকে আমার খুব ভালো লেগেছে। এমন একটা ছেলে যদি... থাক মা, আর বলো না। কেন? কারণ ও অনেক বড় লোক। তারপরও রে মা, আমার মনে হয় ওই ছেলেটা তোরে এখনো ভালোবাসে, নয়তো... মা আর বলো না প্লিজ। ওদের কাছে ভালোবাসার কোনো মূল্য নেই। ওরা বড় লোক, তাই ওদের কাছে মেয়েরা খেলার পুতুল। খেলা শেষ হলেই সব শেষ। আর আমি তার যোগ্য না মা। আর অযোগ্য হয়ে আমি কারোর পরিহাসের করুণার পাত্রী হতে চাই না। বলে মেয়েটা কেমন কান্না করে দিল। বাইরে থেকে কথাগুলো শুনেই নিজেরই কান্না এসে গেল। তার মানে
এতদিন ওর মনে আমি একটু ভালোবাসা তৈরি করতে পারিনি, আর একটু জায়গা তৈরি করতে পারলাম না? নাকি ওর অতীতের কারণেও আমাকে ওর জীবন বাইরে থেকে একটা খাসির আওয়াজ দিয়ে ভেতরে ঢুকলাম। আমাকে দেখে অনিকা তাড়াতাড়ি করে চোখের পানি মুছে ফেলল, আর আমি বেশি কথা বললাম না। ভিতরে গিয়ে অফিসে কাজ আসছে বলে বের হয়ে গেলাম। তারপর বাসায় এসে চুপ করে শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম কি করব। ওর সাথে প্রায় 2টা মাসই কেটে গেল, 10 দিন মাত্র বাকি। এতগুলো দিনেও কেউ আমাকে একটু বুঝতে পারলো না। ভাবতে ভাবতেই বিছানায় ঘুমিয়ে পড়লাম। হঠাৎই কারো ডাকে আমার ঘুম ভাঙলো। চোখ খুলতেই দেখলাম মনিকা। আমার দিকে কেমন অবাক দৃষ্টিতেই তাকিয়ে রইল মেয়েটা। আস্তে আস্তে খাটের একটা কর্নারে এসে বলল, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? কোনো সমস্যা? আর কখন বাসায় আসছো? একসাথে এই কথাগুলো জিজ্ঞাসা করলো। হয়তো আমি বাসায় এসে শুয়ে আছি আর ওকে জানাইনি বলে এই প্রশ্নগুলো করছি। এই তো হসপিটাল থেকে সোজা বাসায় চলে আসছি। অফিসে যাওনি? না, কেন? এমনিতেই। ভালো, কিন্তু আমাকে তো একটু বলতে গিয়ে অনিকা আর কিছু বললো না, কথাটা অপূর্ণ রেখে দিল। অনিকার প্রতি খুব রাগ হচ্ছিল। ও কি একটু বুঝতে পারছে না আমি ওকে কতটা ভালোবাসি? ওকে আমাকে একটু বুঝবে না, নাকি বুঝতে চায় না? ওর প্রতি বুক ভরা অভিমান নিয়ে চুপ করে শুয়ে রইলাম। তুমি খাবে না? না খেয়ে শুয়ে থাকবা? তোমার খেতে ইচ্ছে করলে তুমি খেয়ে তারপর ঘুমিয়ে পড়ো, আমাকে আর ডাকবে না। তুমি খাবে না আর আমি ডাকবো না কেন? ওই ডাকবে না তো ডাকবে না, আর যদি একটা ডাক দাও তাহলে? তোমাকে আর বলতে হবে না। আর আমি এভাবে বলার কারণে লজ্জিত। আসলে নিজের অবস্থানের কথাটা ভুলেই গেছি। আর তো মাত্র 10 দিন, তারপরেই তো চলে যাব। ওর চলে যাওয়ার কথাটা শুনে বুক ফেটে কান্না আসছিল। খুব কষ্ট লাগছিল। মনে মনে বলছিলাম, হায় রে অনিকা, একটু রাগ দেখলাম বলে খুব সহজেই উল্টাপাল্টা বুঝে নিলাম। কিন্তু তোমাকে ভালোবাসে বলে যে তোমার পাশে থাকতে চাচ্ছি সেটা তুমি কখনোই বুঝবে না বলে বুক ফাটা একটা দীর্ঘশ্বাস ফেললাম। তারপরও ওকে একবার ডেকেছিল খেতে, কিন্তু ওর প্রতি একটু রাগ নিয়ে আবার নিষেধ করার কারণে আর ডাকিনি। চুপচাপ শুয়ে রইলাম। বুকটা খা খা করছিল। ওকে বুকের সাথে মিশিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছিল, অনিকা, খুব ভালোবাসি তোমায়, খুব বেশি ভালোবাসি। আমাকে না কখনো ছেড়ে যাওয়ার কথা বলে না। কিন্তু সেদিন মনের ভিতরে আর্তনাদগুলো মুখ ফুটে বের করতে পারলাম না। কিছুক্ষণ পর অনিকা আমার পাশেই শুয়ে পড়ল। প্রতিদিন পাগলিটাকে বুকে নিয়ে ঘুমাই, আমার বুকটা ওর জন্য বালিশ বানিয়ে দিই। কিন্তু আজ অভিমান করে ওকে আর আমার বুকে টেনে নিলাম না। ভাবলাম ও হয়তো আমাকে বলবে, হাবিব, আমি না তোমার এই বুকে অনেক শান্তি পাই, আমাকে সবসময় তোমার ওই বুকের মধ্যে রাখবে। আর আজকে আমাকে রাগ করে কেন বালিশে শুয়ে থাকতে বলছো? আমি কিন্তু তোমার বুকেই ঘুমাবো। কিন্তু আফসোস, অনিকা এগুলো বলা তো দূরে থাক, ওর কল্পনাতে এগুলো আসে না। আর হয়তো আমার সাথে শর্তের কারণেই যতটুকু থাকছে, নয়তো ও হয়তো আমার কাছ থেকে কখনো থাকতো না। বিছানায় ওর অপর দিকে মুখ করে বালিশে চোখ ভিজেছিলাম। লাইটও অফ আছে, তাই হয়তো ওর চোখে আমার চোখের পানি পড়বে না। চোখের নোনা জল ফেলতে ফেলতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। হঠাৎই কারো চিৎকার শুনে ঘুম থেকে লাফিয়ে উঠলাম। লাফিয়ে উঠতে চাইলেও তখন আমি উঠতে পারলাম না, কারণ এর আগে অনিক আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, প্লিজ মামা, আমাকে ছেড়ে দাও, আমার সর্বনাশ করো না। মামা, তুমি না আমার বাবার মতো, তুমি তো জানোই আমার বাবা নেই। প্লিজ আমাকে এই পতিতালয়ে ফেলে যেও না মামা, যেও না মামা, মামা। কথাগুলো বলছিল আর মামা মামা বলেই অনিকা চিৎকার করতে কান্না করতে লাগলো আর ভয়ে কাঁপতে কাঁপতে আমাকে শক্ত করে জড়িয়ে ধরতে লাগলো। হয়তো আমার বুকের ভিতরেই ঢুকে যাবে, নয়তো আমার সাথে মিশে যাবে। অনিকাকে শান্ত করার জন্য ওকে ডাকতে লাগলাম, কিন্তু ও জন্য শুনছেই না। এই অনিকা, অনিকা, তোমার কি হয়েছে? আর কোথায় তোমার মামা? ওনাকে তো তুমি নিজ হাতে শেষ করে দিছো। অনিকা, এই দেখো এখানে কেউ নেই। ও চুপ। অনিকা, এই অনিকা, এই দেখো আমি আছি তো, কেউ তোমাকে কিছু করতে পারবে না, একবার আমার দিকে দেখো। অনেক বলার পর অনিকা ধীরে ধীরে শান্ত হয় আর কেমন অসহায়ের মতো আমার মুখের দিকে তাকিয়ে রইল। বুঝতে পারলাম মেয়েটা হয়তো বাজে কোনো স্বপ্ন দেখে ভয় পেয়েছে। তখনই আমাকে জড়িয়ে ধরে এসে ও হঠাৎ কি বুঝে যেন ও নিজেকে ছুটিয়ে নিতে চাইল, কিন্তু সেটা আর হতে দিলাম না। কারণ সেই মুহূর্তে অনিকাকে আমি আমার নিজের সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরে রইলাম। আর ও তখন কিছুই বলল না, শুধু চুপচাপই দেখছে। অনিকার মাথাটা তখন আমার বুকের মাঝে। তখন ওর মুখটা একটু সামনে আনলাম আর আস্তে করে চোখের পানিটা
মুছে দিলাম। অনেকক্ষণ পর যখন অনিকা স্বাভাবিক হলো তখন ও বলতে লাগলো, এই পাগলি, তোমার কিচ্ছু হবে না। এই পাগলটা যে তোমার কিচ্ছু হতে দেবে না, সবসময় এই বুকে আগলে রাখবে, কখনো আলাদা হতে দেবে না। ও শুধু মাথা নাড়ালো। এই শোনো, আর কান্না করবে না, চুপচাপ এই পাগলের বুক নামক বালিশটাতে ঘুমিয়ে পড়ো। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, একদম কথা বলবে না কিন্তু। তখন অনিকাকে আমার বুকের মধ্যে রেখেই শুয়ে থাকতে বললাম। ও আমার কথা শুনে চুপচাপ তাই করলো। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। আসলে অনিকার চুলগুলো অনেক সুন্দর। ও যেমন সুন্দর ঠিক ওর চুলগুলো অনেক বড় বড় চুল। ওর চুলগুলো কাজ ছাড়িয়ে ওর কোমরের অনেক নিচে চলে যায়। যাই হোক, ওর মাথায় হাত বুলাতে বুলাতে মেয়েটা কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতে পারিনি। ফজরের আজান দিছি, এখনো আমার বুকে ঘুমাচ্ছে, আর আমিও সারা রাত জেগে ওর মাথায় হাত বুলাতে লাগলাম। একদম ছোট বাচ্চাদের মতোই ওকে ঘুম পাড়াচ্ছি, আরও ছোট বাচ্চাদের মতোই ঘুমাচ্ছে। একটা জিনিস তখনই মাথায় আসলো, এতদিন মেয়েটাকে বুকে নিয়ে ঘুমাতাম, একদিনও খারাপ কিছু স্বপ্নে দেখিনি, ভয়ও পাইনি। আর আজ অভিমান করে ওকে বুক থেকে সরাতেই কেমন আবল তাবল স্বপ্ন দেখে মেয়েটা ভয় পাইছে। আর কখনই যত রাগ করি না কেন, ওকে আমার বুক থেকে আলাদা করব না। সকালবেলা ওকে হাসপাতালে ওর মায়ের কাছে রেখে অফিসে চলে গেলাম। একটু হাসি খুশি ভাবেই বসে আছি, ঠিক তখনই আমার অফিসের কলিং মিম আসলো। ওর সাথে আমি আবার একদম ক্লোজ, ভালো ফ্রেন্ড বললেও চলে। মিম এসেই বলল, স্যার, একটা কথা বলবো, যদি রাগ না করেন। হ্যাঁ বলো। স্যারকে আজ অনেক খুশি খুশি লাগছে। স্যার, আজ কি অনেক খুশি নাকি? না আসলে বুঝতে পারছি স্যার, ব্যাপারটা ভাবিকে নিয়ে, তাই তো? তো কাল পহেলা বৈশাখে ভাবিকে নিয়ে কি কি প্ল্যান আছে? পহেলা বৈশাখ? কেন, আপনি জানেন না নাকি? কোন দেশে থাকেন স্যার? আরে থাকি তো বাংলাদেশে, কিন্তু বুঝতে পারছি, আপনি তো চলে গেছেন ভাবির সাথে প্রেমের দেশে, আর যার কারণেই সব ভুলে গেছেন, তাই না স্যার? মাথায় হাত দিয়ে শুধু চুলকাচ্ছি। কি হলো স্যার, ধরে ফেললাম তো? আগে বলেই দুজনে হো হো করে হেসে উঠলাম। তখনই আমি ওকে বললাম, আচ্ছা মিম, পহেলা বৈশাখে তোমার ভাবিকে কিভাবে খুশি করা যায় বলো তো? আসলে স্যার, বাঙালি মেয়েরা তার স্বামীর কাছে তেমন কিচ্ছু চায় না, শুধু চায় স্বামীর একটু ভালোবাসা। তবে কাল ভাবিকে নিয়ে বৈশাখী মেলায় ঘুরতে পারেন, এতে ভাবি অনেক খুশি হতে পারে। থ্যাংক ইউ মিম, কিন্তু দুজনে কি কি পরে গেলে ভালো হয়? স্যার, পোশাক বলতে কাল কিন্তু অবশ্যই ভাবিকে সাদা আর লাল রঙের মিশ্রণে একটি শাড়ি, খোপায় ফুল পরে সাজতে বলবেন। আর আপনি সাদা পাজামা আর একটা লাল ফতুয়া পরবেন, বা পাঞ্জাবি পরে গেলে হয়তো অনেক ভালোই হবে। থ্যাংক ইউ মিম, এত এত থ্যাংক ইউ। বলে অফিস থেকে বের হয়ে সরাসরি মার্কেটে চলে গেলাম। ওর জন্য একটা লাল সাদা মিশ্রণে একটা বৈশাখী শাড়ি সহ সবকিছু কিনে বাসায় গেলাম। বাসায় যেতে যেতে রাত হয়ে গেল। ওকে আর রাতে কিছুই দেখালাম না। খুব ভালো লাগছে, কাল সারাদিন মেয়েটার সাথে কাটাবো, ওর হাত ধরে হাঁটবো, ঘুরবো, অনেক মজা করব। রাতে খুশিতে ঘুমিয়ে আসছে না। অনিকাকে বুকে রেখে শুয়ে পড়লাম, আর একটু পর পর ওর দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসতে লাগলাম। আমার পাগলিটাকে কাল আমি নিজ হাতে সাজাবো, কত সুন্দর লাগবে ওকে। ওর দিকে একটু পরপরই তাকিয়ে মুসকি হাসছিলাম। হয়তো আমাকে পাগল বলবে, কারণ বিষয়টা একটু অন্যরকম ভাবেই নিচ্ছিলাম। যেভাবে নিক, আমার কি। আমি অনেক অপেক্ষার পর সকালের আলো ফুটলো, আর তখনই সবকিছু ওর সামনে দিলাম। অনিকা, এই নাও। কি এটা? এটাতে বৈশাখী শাড়ি আছে, তুমি পরে এক্ষুনি তৈরি হও, আমি পাঞ্জাবি পরে আসছি। আর আমি তৈরি হব কেন? আর আমার জন্য এগুলো কেন? আরে বোকা, আজ তো পহেলা বৈশাখ, তোমাকে নিয়ে আজ সারাদিন ঘুরবো। না, আমি যাব না। প্লিজ অনিকা, না করো না, প্লিজ প্লিজ। না, আমি এগুলো পরবো না। না। ওর এমন কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। আজ এত আশা করছিলাম, কত কিছু ভেবেছিলাম, আরও সবকিছুই কেমন আগোছালো করে দিল। তাই মন খারাপ করে অন্য একটা রুমে গিয়ে বসে রইলাম। মন চাচ্ছিল সবকিছুই ছিঁড়ে ফেলি, তবে কিছুই করলাম না। মন খারাপ করে বসে রইলাম। হঠাৎই দরজায় চোখ পড়লো। দরজায় চোখ পড়তেই চোখ আসমান উঠে গেল, কারণ মেয়েটা পোশাকগুলো পরেছে। অনিকাকে যে এতটা সুন্দর লাগবে ভাবতেই পারিনি। ওর দিকে কেমন অবাক চোখে তাকিয়ে রইলাম। অনেকক্ষণ পর, এই যে মিস্টার, হা করেই থাকবে নাকি আমাকে নিয়ে ঘুরতে যাবে? অনিকা, আমি স্বপ্ন দেখছি না তো? তুমি আমার সাথে যাবে?
যাবো বলেই তো তৈরি হয়ে এসেছি। ওর এমন কথা শুনে মনের ভিতর লাড্ডু ফুটছিল। তখনই অনিকাকে নিয়ে বাইরে বের হয়ে গেলাম। বৈশাখী মেলায় দুজনে হাত ধরে অনেকক্ষণ ঘুরছিলাম। সব কাপলদের আর বিবাহিত জুটির ভিতর কেমন আমাদের জুটিটাই বেস্ট মনে হচ্ছিল। যার সাথে এমন একজন মানুষ আছে, তার জুটি কি খারাপ হতে পারে? ওর হাত ধরে বৈশাখী মেলার ভিতর হাঁটাহাঁটি করছিলাম। কত শান্তি! অনিকার হাত ধরে আজ হাঁটাহাঁটি করছি। তখনই মনে মনে বলতে লাগলাম, শুভ নববর্ষ। আর এই শুভ নববর্ষ আমার জন্য শুভ দিন। ভাবতে কেমন খুশিতে মন আনচান করছিল। ঠিক তখনই অনিকার হাত ধরে বৈশাখী মেলাতে খুব খুশি মনে হাঁটছিলাম। ঠিক তখনই একটা ছোট বাচ্চা এসে অনিকার কাপড়ের আঁচল ধরে টানতে লাগলো। বাচ্চাটা একদমই খালি গায়ে, আর পরেনি শুধু একটা শর্ট প্যান্ট, তাও সেটা অনেক নোংরা আর ছেঁড়া। বয়স আনুমানিক 8 থেকে 9 বছর। এইটুকু একটা বাচ্চা এমন অবস্থা দেখলে কার না বুক ফেটে উঠবে। ওই বাচ্চাটা অনিকার কাপড় ধরেই টানতে টানতে বলল, আপা, দুইটা টাকা দেন না, খুব খিদা লাগছে। দেন না আপা, দুইটা টাকা। চুপ করে বাচ্চাটার দিকে চেয়ে আছি। আপা, দুইটা টাকা দেন না, খুব খিদা লাগছে। দেন না দুইটা টাকা। তোমার নাম কি বাবুমণি? সূচনা। তোমার বাবা মা কই? বাপ মা নাইকো, তাহলে থাকো কই? রাস্তার সাইডে, রাতে থাকো কই? স্টেশনে, রাস্তার মোড়ে। দেন না দুইটা টাকা, অনেক খিদা লাগছে। মেয়েটার সাথে কথা বলছিল, আর অনিকার চোখ দিয়ে পানি বের হচ্ছে। আর অপরদিকে আমি অবাক হয়েই তাকিয়ে রইলাম। মেয়েটার কথাগুলো শুনেই বুকটা কেঁপে উঠল। বাবা মা না থাকলে জীবন যে কত কষ্টের হয় সেটা আমি বুঝি, কারণ আমারও যে মা বাবা নেই। পাঞ্জাবির হাতা দিয়ে চোখটা মুছে ফেললাম। মেয়েটার সাথে কথা বলে অনিকা আমার দিকে তাকিয়ে রইল। আমি বুঝতে পারলাম অনিকা ছোট বাচ্চাটাকে সাহায্য করতে চাচ্ছে, কিন্তু ওর কাছে তো কোনো টাকা নেই, কারণ আসার পথেও টাকা নিয়ে আসিনি, যার কারণে কিছুই দিতে পারছি না। তখন আমি মাটিতে হাঁটু গেড়ি, সূচনা, সাহেব, দুইটা টাকা দেন না। আমার সাথে যাবে? কই নিয়ে যাইবেন আমারে? তোমাকে ভালো একটা স্কুলে নিয়ে যাব, যেখানে তুমি বন্ধুদের সাথে গল্প করবা, লেখাপড়া করবা, খেলাধুলা করবা। যাবে আমার সাথে? যামু, কিন্তু খাইতে দিবেন তো? আর কি কি কাম করতে হইব? আমি কিন্তু বেশি কাম পারি না। বাচ্চাটার কথা শুনে একদমই অবাক হয়ে গেলাম। এইটুকু একটা বাচ্চা কি বলে এসব? তোমার কাজ করতে হবে না, চলো আমার সাথে। তোমার আরো বন্ধু আছে? হ, আছে। তাদের কাছে আমাকে নিয়ে যাও। হ, আইন আমার লগে। তারপর বাচ্চাটাকে ওই অবস্থাতে ওর গালে একটা চুমু দিয়ে কোলে তুলে নিলাম, আর বাচ্চাটাকে কোলে নিয়েই তাদের পাড়াতে চলে গেলাম। অনিকা আমার সাথেই। অনিকা শুধু অবাক দৃষ্টিতে আমাকে দেখছিল। যাই হোক, বাচ্চাটাকে নিয়ে একটা চিপাগলিতে ঢুকতে দেখলাম আরো অনেকগুলো শিশু। তাদেরকে একজন মুরব্বী বয়সের লোক ভিক্ষার গান শিখাচ্ছে। দেখে রাগ উঠে গেল। আর তখনই, এই বুড়ো, ওদের এগুলো কি শেখাচ্ছ? আপনার সমস্যা কি? যা খুশি তাই শিখামো। আমার অনেক সমস্যা, বাচ্চাদের নিয়ে এগুলো করা ঠিক না। কোনটা ঠিক আর কোনটা ঠিক আপনার কাছ থেকে শিখতে হবে নাকি? ওদের খাওয়ান তো, আর আপনি দেন না। আজ থেকে ওদের খাবার আমি দেব। তাহলে আর দেরি করছেন কেন? এই হতচ্ছাড়াগুলোকে এখনই নিয়ে যান। হ্যাঁ, নিয়ে যাবই, কিন্তু ওদের মা বাবা কই? এগুলো সব পতিতাদের পোলামাইয়া। ওদের নষ্টামি ডাস্টবিনের ফসল। আচ্ছা, আমাকে ওদের নিয়ে যেতে দেন। বললেই তো হবে না, এতদিন ধরে এগুলোকে বড় করছি। এই টাকা কে দিব? টাকা দিলে নিতে পারবেন, নয়তো আমি এগুলোই শিখাবো। কথাগুলো শোনার পর অনিকাও কেমন চুপসে গেল। ওদের জন্য মেয়েটার কত মায়া। ঠিক তখনই বললাম, কত টাকা লাগবে? 5 লক্ষ টাকা দিলে এদের সবাইকে যেতে দিব। তারপর অনিকাকে কিছুক্ষণের জন্য থাকতে বলে ওখান থেকে চলে আসলাম। আর প্রায় 30 মিনিট পর ওখানে টাকা নিয়ে গেলাম আর ওদেরকে নিয়ে আসলাম। তারপর সবাইকে একটা এতিমখানায় নিয়ে যেতেই কয়েকশো ছোট শিশু আমার দিকে দৌড়ে আসলো। সবাই আমাকে আব্বু আব্বু বলে ডাকতে লাগলো। অনিকা তখন আমার দিকে অবাক দৃষ্টিতেই তাকিয়ে আছে। ঠিক তখনই ওখানকার হুজুর এসে বলল, স্যার, আল্লাহ আপনার কল্যাণ করুক। আজকে নতুন কাউকে নিয়ে এসেছেন? হ্যাঁ চাচা, আজকে এই শিশুগুলোকে নিয়ে এসেছি। এদের দায়িত্ব কিন্তু তোমার। হ্যাঁ, আপনি সাথে থাকলে আমিও রাজি। চাচা, ওদেরকে নতুন পোশাক পরাও আর ভালোভাবে গোসল করিয়ে দিও। আমরা সারাদিন একসাথে অনেক মজা করব। অনিকা, তুমি আমার সাথে থাকবে তো? বলতে না বলতে মেয়েটার চোখ দিয়ে অজর ছাড়াই বৃষ্টি ঝরতে শুরু করলো। আর ওর মুখ দিয়ে ও কেমনভাবে হাসতে লাগলো। ও যেন অনেক খুশি। কি হলো অনিকা, থাকবে তো?
হ্যাঁ আবিদ, আমি থাকবো, আর আমি সবার সাথে অনেক মজা করব। ঠিক তখনই সব বাচ্চাদের ডাক দিয়ে বললাম, বাবুরা, তোমাদের নতুন আম্মু, ওকে সবাই আম্মু বলে ডাকবা। বলতে না বলতে সব শিশুরা দৌড়ে অনিকার কোলের দিকেই দৌড়ে গেল, আর অনিকা ওদের জন্য মাটিতে বসে দুহাত বাড়িয়ে দিল। বাচ্চাগুলোকে একদম নিজের সাথে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাটিয়ে দিল। এই প্রথম অনিকাকে এত খুশি দেখে নিজের মনে এতটাই খুশি লাগছিল, যেটা আগে কখনো আমার লাগেনি। মেয়েটাও বাচ্চাদের সাথে একদম বাচ্চা হয়ে মিশে গেল। বিকেলবেলা ওখানে ভালো খাবারের আয়োজন করা হলো, আর সব বাচ্চাদের নতুন পোশাক কিনে দিলাম। অনিকা নিজ হাতে সবাইকে খাইয়ে দিচ্ছে। কত ভালো লাগছে। ঠিক তখনই বাচ্চাদের খাওয়ানোর সময় ওর সামনে বসে পড়লাম, আর হা করে বললাম, ওদেরকে খাইয়ে দিবে আর আমাকে দিবে না? তখনই অনিকা একদম থ হয়ে গেল। কি গো, দেবে না খাইয়ে? আমারও তো খুব খিদে পাইছে। তোমাকে তো এই দেখো, এমন করছো কেন গো? দাও না গো একটু খাইয়ে, খুব খিদা লাগছে তো, বলে হা করে রইলাম। তারপর অনিকা আমার মুখের দিকে হাতে খাবার নিয়ে বাড়িয়ে দিল। আমি খেতে যাব, ঠিক তখনই খাবারটা পড়ে গেল নিচে। তখন ওর দিকে তাকাতে দেখলাম ও অন্যদিকে তাকিয়ে আমাকে খেতে দিচ্ছিল। খুব খারাপ লাগছিল। একটু খেতে চাইলাম, তাও সেটা নিজ ইচ্ছাতে দিল না। হয়তো আমার জোর করার কারণে অনিচ্ছায় দিতে চেয়েছিল। চুপ করে উঠে গেলাম। আমাকে উঠে যেতে দেখে অনিকা কেমন জানি হয়ে গেল। আমি এখান থেকে অন্য একটা কর্নারে গিয়ে দাঁড়িয়ে রইলাম আর ভাবতে লাগলাম, ওকে আমাকে কখনোই বুঝবে না। ঠিক তখনই কেউ আমার হাত ধরে টান দিল। তাকাতে দেখলাম অনিকা। অনিকাকে দেখে খুব অবাক হয়ে গিয়েছিলাম, কারণ এই প্রথম অনিকা নিজ হাতে আমার হাত ধরেছে। আমি অবাক চোখে ওর দিকে তাকিয়ে রইলাম। ঠিক তখনই ও বলল, কি হলো, চলে আসলে কেন? খাবে না? না। সরি, আসলে কখনো কোনো ছেলেকে এভাবে খাইয়ে দেয়নি তো, তাই নিজের কাছে অনেক সংকোচ বোধ লাগছিল। আপনাকে সরি বলতে হবে না, আসলে বুঝতে পারিনি। সবকিছু সবার কপালে সয় না, আর খারাপ মানুষের তো কপালে সয়ই না। ভেবে নেব আমার কপালও তাই। অনিকাকে হঠাৎই আপনি করে বললাম। সরি, চলো খেতে যাবে। না, যাব না। আর আপনি বাচ্চাগুলোকে নিয়ে খেতে যান, ওরা খাবে এখন। তুমি খাবে না? শুধু বাচ্চাদের কথাই কি ভাববে? আমি না খেলেও সমস্যা নেই, কিন্তু ওরা না খেয়ে থাকলে অনেক সমস্যা। যেদিন আমার জীবন থেকে ইভা নামক মেয়েটা হারিয়ে গেল, সেদিন থেকে ওরা আমার সবকিছু। এই ইভা আবার কে? বাদ দিন, সময় হলেই বলবো, এখন ওদেরকে খেতে দিন। সাথে যে তোমাকেও যেতে হবে। ঠিক তখনই বাচ্চাগুলো আমাকে জড়িয়ে ধরছে আর বলছে, চলো না আপু, তুমি আমাদের সাথে খাবে, চলো না। তখন সবার কথায় খেতে গেলাম। তারপর অনিকা আমার সাথে খুব ভালোভাবে কথা বলতে লাগলো, নিজ হাতে খাইয়েও দিল। খুব 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 বেশি ভালো লাগছিল সেদিন। সারাদিন অনেক মজা আর আনন্দের মাঝেই বৈশাখ পালন করে দুজনে বাসায় চলে আসলাম। রাতে একা একা ছাদে বসে তাদের সাথে উকি মারছিলাম। ঠিক তখনই অনিকা এসে হাজির। আবিদ, জানো আজকে আমি খুব 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 খুশি। আজকের মতো কোনোদিন এত খুশি হইনি আমি। সত্যি তুমি অনেক ভালো। আমি আবার কি করলাম? এই যে এতিম বাচ্চাদের এত ভালোবাসো, আর তারাও তোমাকে কত ভালোবাসে। জানো আবিদ, তোমাকে আমি স্যালুট জানাই। কেন? কারণ তোমার ওখানে অনেক ছেলে বাচ্চার পাশাপাশি অনেক মেয়ে বাচ্চাও আছে, যাদের কোনো বাবা মা নেই। তো জানো, এই মেয়েগুলোই একদিন সমাজের নির্মমতায় একদিন প্রতিতা হয়ে যাবে। মানে কি উল্টাপাল্টা বলছে এগুলো? আবিদ, যখন মেয়েগুলো আস্তে আস্তে এভাবে রাস্তায় বড় হবে, তখন তারা হয়ে যাবে রাস্তার মেয়ে। তাদেরকে কেউ বিয়ে করবে না। অভাবের তাড়নায়, খাদ্যের জ্বালায় তারা একদিন এই প্রতিতা পেশেই বেছে নিত, আর সমাজে তখন আরো প্রতিতা বেড়ে যেত। কথাটা বলে মেয়েটা কান্না করে দিল। বুঝতে পারলাম না হঠাৎ অনিকা এগুলো কেন বলছে, আর কেন এমন করে কান্না করে দিল। ঠিক কিছুক্ষণ পরে মাথায় আসতে লাগলো, ও তো মিথ্যা বলেনি। মেয়েগুলো যখন একটু বড় হয়ে যেত, রাস্তায় থাকার কারণে মানুষরূপী অনেক শিয়াল কুকুরের খাবার নিচে নিজেদের বলি দিতে হতো, আর একটা সময় ঠিকই খারাপ পথটাই বেছে নিত। কথাগুলো যদিও আগে কখনো ভাবিনি, কিন্তু অনিকার এমন আচরণ দেখেই মনের ভিতর ভাবনার সঞ্চয় হতে লাগলো। আবিদ, তুমি না কখনো ওদের খারাপ হতে দিও না। খারাপ পথটা অনেক কষ্টের। একবার খারাপ হয়ে গেলে নিজেকে আর ভালো করা যায় না। এই তুমি এগুলো কি বলছো? সত্যি বলছি। প্রতিটা শব্দটাতে মাত্র 3টা অক্ষর, কিন্তু এর ভয়াবহতা যে কতটা খারাপ সেটা আমার মতো প্রতিতারাই জানে। এই কি বলছিস তুই? তোকে বলছি না কখনো নিজেকে পতিতা বলবি না।
সবকিছু বলে যেতে বলছি না, বলে গিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে। আর একবার যদি নিজেকে পতিতা বলিস তাহলে মেরে ফেলবে তাই তো? এই, তুই এগুলো কি বলছিস? তোকে আমি মেরে ফেলবো? না রে, তোকে কখনোই মারবো না রে, নিজে মরে গেলেও তোকে মরতে দেব না বলে কান্না করতে লাগলাম। আর তখনই নিজের সমস্ত শক্তি দিয়ে অনিকাকে জড়িয়ে ধরলাম। আমিও কাঁদছি, অনিকাও কাঁদছে। আর সেই কাদার মাঝখান থেকে আমার মুখ দিয়ে একটা কথাই বের হচ্ছিল, ভালোবাসি রে, খুব ভালোবাসি। কেন বুঝিস না তুই? তোকে যে অনেক বেশি ভালোবাসি, সবসময় এই বুকে আগলে রাখবো তোকে, খুব ভালোবাসি, খুবই। অনিকাকে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকিয়ে চোখে নোনা জল ফেলছিলাম আর কথাগুলো বলছিলাম। ঠিক তখনই অনিকা বলে উঠল, তুমি আমাকে যতই ভালোবাসো না কেন, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তোমার জীবনে আমি নিজেকে চিরদিনের জন্য জড়াতে পারবো না। কথাটা বলে অনিকা নিজেকে ছাড়িয়ে নিল। তখন ঝাপসা চোখে ওর দিকে তাকালাম। খুব বেশি অবাক হয়ে গেলাম ওর কথা শুনে, কিন্তু কিছুই বলতে পারছি না। অনিকা আমার দিকে কেমন করে তাকিয়ে আছে, চাঁদের আলোতে শুধু চোখ দুটো চকচক করছে। অনিকাকে ঠিক তখনই বললাম, কেন অনিকা, আমি কি তোমার যোগ্য না? নাকি আমি খারাপ বলে সেই যোগ্যতা হারিয়ে ফেলেছি? বিশ্বাস করো অনিকা, আমি একদম ভালো হয়ে যাব, কখনো অন্যায় কাজ করবো না। দেখো আবির, তুমি অনেক ভালো ছেলে, সেটা আমি জানি, কিন্তু আমি তোমাকে আমার জীবনে মেনে নিতে পারবো না। ঠিক তখনই বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল। কেন অনিকা এই কথা বলছে? আমি কি তার যোগ্য না, নাকি অন্য কোনো কারণ আছে? আচ্ছা অনিকা, আমাকে কি তোমার মেনে নিতে কোনো কারণ আছে, নাকি তোমার লাইফে অন্য কেউ আছে? আছে। কথাটা শুনে বুকটা ফেটে গেল, বুকের গহীনে ঝড় শুরু হয়ে গেল। ভাবতেই অবাক লাগে, এই পৃথিবীতে আমি কত অসহায়। অনিকা, ঠিক আছে, তাহলে আমি আর তোমাকে এই বিষয় নিয়ে কখনোই আর জোর করব না। আসলে আমিই বুঝতে পারিনি আমার কপালটা এত পোড়া। দেখোই না, একটা মেয়েকে যখন ভালোবেসে সব মেয়েকেই ঘৃণা করতাম, ঠিক তখনই আবার তোমাকে ভালোবেসে ফেলি। কিন্তু বুঝতেই পারিনি আমার ভালোবাসা সার্থক না। অনিকা অবাক চোখে তাকিয়ে আছে। জানো অনিকা, ছোটবেলায় খুব দুষ্ট ছিলাম আমি। বাবা মা থাকতে তাদের কাছে যা চাইতাম তারা যেভাবেই হোক সেটাই আমাকে এনে দিত, আর না দেওয়া পর্যন্ত অনেক জেদ ধরতাম। বয়স যখন মাত্র 12 বছর, ঠিক তখন একদিন একটা অ্যাক্সিডেন্টে বাবা মা মারা যায়, আর হারিয়ে যায় মা বাবা নামক সেই ছায়াটা। সেদিন অনেক কান্না করেছিলাম। এরপর থেকে কেউ কখনো আমার চাওয়া কোনো জিনিস আমাকে এনে দেয়নি। এরপর আমার চাচা আমার সকল সম্পত্তি আত্মসাৎ করে ফেলে, রাস্তায় বের করে দিল আমাকে। হয়ে গেলাম রাস্তার ছেলে। আস্তে আস্তে বড় হতে লাগলাম, কাজ করে পড়াশোনা করতাম, সারা রাত কাজ করে দিনে স্কুলে যেতাম। আস্তে আস্তে যখন ভার্সিটি লাইফে চলে গেলাম, তখন ইভা নামের একটা মেয়েকে অনেক পছন্দ হয়, আর মেয়েটা অনেক বেশি সুন্দর ছিল। আস্তে আস্তে ফ্রেন্ডশিপ হয়, তারপর রিলেশন। হঠাৎ একদিন দেখলাম ও আরেকটা ছেলের সাথে ঘুরছে, আর আমি জিজ্ঞেস করার কারণে ও বলেছিল আমার মতো গরিব অযোগ্য ছেলের সাথে ওর নাকি মানায় না, টাকাই নাকি ওর কাছে সব। সেদিনও আমাকে অনেক অপমান করে, নিজে অনেক সুন্দর বলে অনেক অহংকার করেছেন। সেদিন নিজেকে কোনোভাবেই ঠিক রাখতে পারিনি। টাকা কিভাবে আয় করতে পারি সেটাই ভাবা শুরু করলাম। এরপরই ঘটনাক্রমে আমার চাচার কাছ থেকে আমি আমার সম্পত্তি আদায় করে নিলাম। বাবার সম্পদ পেয়ে হয়ে গেলাম কোটিপতি। কোটিপতি হওয়ার পর সুন্দরী মেয়েদের অনেক ঘৃণা করি, কারণ এবার সেই চরিত্রটা আমার সামনে ভেসে আছে। আর সবচেয়ে মজার ঘটনা হলো, আমার লাইফে টাকার বিনিময়ে রাত কাটানোর প্রথম মেয়েও ওই ভাই। পরে টাকার জন্য আমার সাথে রাত কাটায় সে। দিনে ভদ্রবেশধারী হলেও রাতে ওর মতো খারাপ আর কেউই ছিল না। সেদিন থেকে সুন্দরী মেয়েদের হেট করতাম, কারণ তাদের সৌন্দর্যের ভিতর যে কতটা কালো থাকে সেটাই বাকে না দেখে বুঝতাম না। যাই হোক, এরপর আর কোনো মেয়েকেই কখনো ভালোবাসিনি, কারণ তখন আমি নিজেই খারাপ জগতের বাসিন্দা। এরপর তোমার সাথে পরিচয়, আর তোমার সব কিছু জেনেও আবারও নিজেকে পরিবর্তন করে ফেলি। এরপরেই তোমাকে খুব ভালোবেসেছি। বিশ্বাস করো নিকা, তোমাকে খুব ভালোবাসি। প্লিজ আমাকে একা করে দিও না। আর তুমি তো আমার বিয়ে করা বউ, তাই না? বলে চোখ দিয়ে পানি বের করতে লাগলাম, কিন্তু সেটা হয়তো অনিকার কাছে কিছুই না। ওর মনে আমার জন্য একটু দয়া হলো না। ও তখনই বলে উঠল, আবিদ, আমি তোমার সবকিছু বুঝতে পারছি, কিন্তু তারপরেও আমি তোমাকে মেনে নিতে পারবো না। তবে দোয়া করি তুমি যেন ভালো একটা মেয়েকে বউ করতে পারো। আর তুমি এখন অনেক ভালো একটা ছেলে, তোমাকে যে কেউ পছন্দ করবে। আর আমার মতো খারাপ একটা মেয়েকে নিয়ে এত বেশি ভেবো না।
আর ভাবলে ভুল করবে। আর একটা কথা মনে রেখো, আমি তোমার 2 মাসের জন্য বউ হয়েছি, সারা জীবনের জন্য না। আর সেই 2 মাস পার হতে আর মাত্র 7টা দিন বাকি, এরপরই আমি চলে যাব। একটানা কথাগুলো বলে অনিকা ছাদ থেকে চলে গেল আর রেখে গেল আমাকে। নিজেকে তখন অনেক বড় অসহায় লাগছিল। মনে হচ্ছে পৃথিবীতে আমার চেয়ে বড় অসহায় আর কেউই নেই। চোখ দুটো বারবারই ঝাপসা হয়ে যাচ্ছিল। ভাবতেই অবাক লাগে, আমার জীবনে ভালোবাসা বলতে কোনো জিনিসই নেই। যাকে যাকে ভালোবাসলাম তারাই দূরে ঠেলে দিল আমার। অনেকক্ষণ ছাদে একা একা দাঁড়িয়ে চোখের জল ফেলছিলাম। চোখ দুটো অনেক ফুলে গেছে, অনেক ঘুম পাচ্ছি, তাই রুমে চলে গেলাম। গিয়ে দেখলাম অনিকা নিজের মতো করে ঘুমে আছে। অনিকাকে আর জাগালাম না, চুপ করে খাটে শুতে গেলাম। কিন্তু শুয়ে থাকতে পারলাম না। আজ কেন জানি ওর সাথে শুয়ে থাকতে খুব বেশি কষ্ট হচ্ছে। বারবার মনে হচ্ছে ও তো আর মাত্র কয়েকটা দিন, এরপর তো আমাকে একাই থাকতে হবে। খাট থেকে নেমে পড়লাম, তারপর সোফায় গিয়ে শুয়ে পড়লাম। কখন ঘুমে পড়ছি সেটা হয়তো মনেই নেই। তবে যখন ঘুমটা ভেঙে গেছে তখন ঠিক ঘড়িতে রাত 3টা বেজে 39 মিনিট। একদমই ঘুম আসছে না, ঘুমহীনভাবে রাতটা কেটে গেল। সকালবেলা অনিকাকে হসপিটালে রেখে অফিসে চলে গেলাম। অফিস থেকে ফিরে আবার হসপিটালে গেলাম, কারণ আজকে অনিকার আম্মুকে বাসায় নেওয়ার কথা। হসপিটালে গিয়ে ওদেরকে পেলাম না, এর আগে ওরা ওখান থেকে বের হয়ে গেছে। অনিকাকে ফোন দিলাম। অনিকা, কোথায় আছো? বাসায়। কেন? না তেমন কিছু না, তোমার আম্মুকে বাসায় নিয়ে গেছো? হুম। খুব ভালো। তবে আমাকে কি সাথে নিয়ে গেলে বা আমাকে বললে কি আমি সাথে থাকতাম না? আসলে বুঝতে পারিনি, সরি। আচ্ছা, আমি বাসায় আসতেছি বলেই ফোনটা কেটে দিলাম। বাসায় চলে গেলাম, ওদের সাথে অনেক মজা করলাম। এখন ওর থেকে দূরত্ব বজায় রেখে চলতে হয়, কারণ ওর আম্মু জানে না আমরা বিয়ে করেছি। উনি জানে ও আর আমি বন্ধু। ওর আম্মু, আমি আর অনিকা 3 জনে মিলে খুব আনন্দেই দিন কাটাচ্ছিলাম। সবার মুখে হাসি ছিল। অনিকার আম্মু মন থেকে আমাকে অনেক পছন্দ করত। আর উনি আমাকে কয়েকবার বলেছিল অনিকাকে আমি বিয়ে করে সবসময়ের জন্য যেন রেখে দিই। কিন্তু বারবারই তখন অনিকা অমত করে। হঠাৎই অনিকা আমাকে বলল, আবিদ, কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলো অনিকা। একটু ছাদে আসো। অনিকা তখন ছাদে চলে গেল। আমিও তার পিছু পিছু গুটি গুটি পা বাড়াচ্ছিলাম আর ভাবছিলাম অনিকা কি বলতে চাচ্ছে। সে চলে যাবে না তো? ভাবতেই কেমন কষ্ট লাগে, কিন্তু কিছু কষ্ট দৃষ্টির আড়ালেই থাক। ছাদে গেলাম, গিয়ে বললাম, বলো অনিকা, কি বলতে চাও? আবিদ, তুমি আমার অনেক উপকার করেছো। আমার মায়ের জীবন বাঁচাতেও আমাকে অনেক সাহায্য করেছো। আসলে তোমার উপকারের ঋণ হয়তো কখনোই শেষ করতে পারবো না। হঠাৎ এগুলো বলছো যে? আসলে আজকের দিন গড়িয়ে রাত পার হলেই তো তোমার 2 মাস শেষ, আর তারপরই তো আমি চলে যাব। আর কাল সকালেই আমি মাকে নিয়ে অনেক দূরে চলে যাব। অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি। কি হলো, কিছু বলছো না যে? আসলে আমার কিছুই বলার নেই অনিকা, তবে দিনগুলো যে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে সেটা খেয়ালই করিনি। তবে তোমাকে আমি আর আটকাবো না। যদি কখনো মনে হয় আমার কাছে তুমি ভালো থাকবে তাহলে চলে এসো। আমার মনের দরজা তোমার জন্য সবসময়ই খোলা থাকবে। ধন্যবাদ। তবে আমার একটা অনুরোধ থাকবে অনিকা। কি অনুরোধ? কাল যখন চলে যাবে তোমাদেরকে আমি ড্রাইভ করে তোমার বাসায় পৌঁছে দেব। তবে সমস্যা নাই, যদি প্রবলেম থাকে তাহলে যাব না। তখন অনিকা আমার দিকে কেমন অবাক চোখে তাকিয়ে রইল আর মাথা নাড়ল। সেদিন রাতে অনিকা সহ সবার সাথে অনেক বেশি মজা করছিলাম। তারপর অনিকাও ওর আম্মুর সাথে ঘুমাতে চলে গেল। আমিও চলে গেলাম ছাদে। সারা রাত না ঘুমিয়ে একটার পর একটা সিগারেট টানতে লাগলাম। মনের কষ্টগুলো সিগারেটের ধোঁয়ার সাথে মিশিয়ে দিচ্ছিলাম। খুব কষ্ট লাগছিল, কারণ অনিকাকে যে এতটা ভালোবেসে ফেলবো বুঝতেই পারিনি। আর ওরই কি দোষ? ও নিজেও তো অন্য আরেকজনকে ভালোবাসে। আমি যেমন অনিকাকে কাছে পেতে চাই, ঠিক তেমন ও নিজেও ওর ভালোবাসার মানুষকে কাছে পেতে চায়। এই কথাগুলো বলে নিজেকে বারবার সান্ত্বনা দিচ্ছিলাম। হঠাৎ ফজরের আজান দিচ্ছে। আজান শুনে ছাদ থেকে নেমে রুমে চলে গেলাম। সকালে খাওয়া দাওয়া করে ওদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। খুব দ্রুতই গাড়িটা চলছে আর খুব দ্রুতই হারিয়ে যাচ্ছে আমার অনিকা। বিকেলের দিকে ওদের বাসায় পৌঁছে গেলাম, ওদেরকে নামিয়ে দিই। অনিকা, আমি তাহলে চলে যাচ্ছি, ভালো থেকো আর মায়ের প্রতি যত্ন নিও। সে কি বাবা, তুমি মাত্র আমাদের বাসায় পৌঁছে দিছো, এখন তুমি নিজে অনেক ক্লান্ত, একটু রেস্ট নিয়ে খেয়ে দিয়ে তারপর যাও।
না গো মা, সব জায়গায় থাকার আর খাওয়ার অধিকার হয়তো আল্লাহ সবার কপালে লিখেনি, তবে আপনি বলেছেন এতেই আমি অনেক খুশি। অনিকা, আমি চলে যাচ্ছি, ভালো থেকো। একটু থেকে গেলে কি হয় না? না অনিকা, তুমি তো জানোই আজকে আমার কাজ শেষ, আজ আমি অপ্রয়োজনীয়। যাই হোক, ভালো থাকো অনিকা, অনেক সুখে থেকো। তুমিও সুখে থেকো, আর একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে সুখে সংসার করো। করতে চেয়েছিলাম তো, কিন্তু সেটা হলো না। আর এখন নতুন করে আমার কোনো ইচ্ছে নেই। ভালো থেকো গো পাগলি, খুব ভালো থেকো। বলে ওখান থেকে চলে আসলাম। অনিকার মা কয়েকবার আমার দিকে কেমন রহস্যজনক ভাবে তাকিয়েছিল। হয়তো কিছু বুঝেছে, হয়তো বা না। বুকের কষ্টগুলো চাপা দিয়ে ওদের কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে গাড়ি চালানো শুরু করলাম। গ্রামের আঁকাবাঁকা রাস্তা, তার উপর চোখ দুটো ঝাপসা হয়ে আসছিল বারবার। গতকাল রাতে না ঘুমানোর কারণে মাথাটাও কেমন ভন ভন করে ঘুরছিল। গাড়ির স্পিডটা আরো বাড়িয়ে দিলাম। যেভাবেই হোক আমাকে এই মায়া ত্যাগ করে অনেক দূরে চলে যেতে হবে। গাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে চলতে লাগলো। হঠাৎই মাথাটা কেমন ভনভন করে ঘুরে গেল, আর চোখ দুটো বন্ধ হয়ে গেল। সবকিছুই অন্ধকার মনে হচ্ছে। এরপর আর